কোনো একটা সার্টেন ক্লাসে কাস্টম মেথড কি অনেকগুলো হতে পারে? মানে আচ্ছা, প্রথম কথা হলো আপনি যদি এটা দেখেন, আমাদের স্ক্র্যাচ প্যাডটা দেখেন, এটা আপনাদের সেকশন আমি শুরু করেছিলাম, পরের দুইটা সেকশনে আরো দু একটা যেমন কাস্টম মেথডের ক্ষেত্রে যদি ইউজার টাইপের ক্লাস হয়, ওকে, তাহলে আপনার যে 8টা গোল, এই 8টা গোল কিন্তু আপনার, যেমন স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, স্টুডেন্ট ক্যান ইভালুয়েট ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্যান ভিউ ট্রান্সক্রিপ্ট, স্টুডেন্ট ক্যান পে বিল, তাহলে এগুলো হচ্ছে স্টুডেন্ট ইউজারের গোল। তার মানে স্টুডেন্টও আপনার একটা মডেল ক্লাস, তাহলে ওই গোলগুলো কিন্তু 8টা কাস্টম মেথড হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এটা গেল ইউজার টাইপের জন্য। এখন নন ইউজার ক্লাসের কাস্টম মেথড কি হবে? নন ইউজার ক্লাস আর মেইনলি they represent the data. They don't initiate any task, but they have some task যেটা অন্য কেউ ইনিশিয়েট করতে পারে ওই ডাটাটাকে ম্যানেজ করা বা ভেরিফাই করা, এই ধরনের কাজের জন্য। যেমন যেমন আপনাকে যদি বলা হয় যে ইউজার ক্লাস, ওকে, তাহলে আপনি বলছেন কাস্টম মেথড। ভালো কথা। তাহলে ফর ইউজার ক্লাস টাইপ ক্লাস all goals will be custom method. Example, তাহলে এখানে আপনি বলতে পারেন পাবলিক, ফর এক্সাম্পল পে বিল। তাহলে এখানে একটা আমরা জানি এটাকে পে বিল বাটন অন অ্যাকশন থেকে কল করা হবে, সো রিটার্ন টাইপ শুড বি নন ভয়েড পে বিল। এখন এখানে আপনার প্যারামিটার যা আসার আসবে, তাহলে এটা আপনার একটা কাস্টম মেথড। ওকে, জি স্যার। এখন নন ইউজার ক্লাসের ক্ষেত্রে কি হবে? তাহলে ফর নন ইউজার টাইপ ক্লাস a custom method typically exists to, for example, verify, format, okay, process the instance itself. For example, আপনি বললেন প্রোডাক্ট, তো প্রোডাক্ট তো আর কোনো অ্যাপ্লিকেশনের রেজাল্ট যে সে একটা টাস্ক ইনিশিয়েট করবে, তাহলে তার কাস্টম মেথড কি হবে? যেমন এখানে হতে পারে যে ইজ এক্সপায়ার্ড, তো তাহলে ইজ এক্সপায়ার্ড
তার একটা ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি আছে ফিল্ড হিসাবে, তাই না? তাহলে সে এখান থেকে আমাকে একটা বুলিয়ান রিটার্ন করবে যে এই পার্টিকুলার ক্লায়েন্টটা এক্সপায়ার্ড কিনা অ্যাজ এ প্রোডাক্ট। বোঝা গেল? জি স্যার। ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি। তো এইরকম ভাবে আপনার কাস্টম মেথড নন ইউজার ক্লাসে থাকবে। এখন এই নন ইউজার ক্লাসটা কি এবং সেই নন ইউজার ক্লাসের উপরে কি ধরনের ফরম্যাটিং, প্রসেসিং বা ভেরিফিকেশন আপনি করতে চাচ্ছেন অন দ্য ইনস্ট্যান্স ইটসেলফ, সেই অনুযায়ী আপনাকে কাস্টম মেথড আনতে হবে। আর all class will have bare minimum standard method. Constructor, getter, setter to string equals if necessary. স্যার এটা তো আমরা ইউএমএল এ দেখাই না, না স্ট্যান্ডার্ড মেথড। না না, তাহলে এইটা আমরা বলছি all class will have them no need to show in UML class diagram as it is implicitly understood. ওকে, এই হলো মোটামুটি। এখন আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তাহলে এটা আরেকবার একটু পড়ে দেখেন, এটাকে আরেকটু ডিটেইলিং করা হয়েছে আপনাদের পরের দুটো সেকশনে, এই যে টিপস গুলো। ওকে স্যার যে কোশ্চেনটা ছিল যে একটা আমার নন ইউজার ক্লাসে মানে অনেকগুলো মেথড হয়ে গেছে, এখন দরকার হলে তো আমরা এটা রাখতেই পারি। হ্যাঁ রাখবেন, আপনার তো কেউ বলে না যে একটার বেশি হইতে পারবে না কাস্টম মেথড। আপনি তো বললেনই যে আপনার যদি 10-20টা গোল থাকে তাহলে 20টা কাস্টম মেথড, তাই না স্টুডেন্ট ক্লাসে? জি স্যার। আপনার তো এই যে স্টুডেন্ট ক্লাসে 8টা কাস্টম মেথড মিনিমাম থাকবে, 8টা গোল। আমি এখানে একটা লিখছি, তাই না? তাহলে এখানে 2টা হলো না, তো এরকম 8টা হবে, তো একাধিক তো থাকতেই পারে। জি স্যার। ওকে, তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। জি স্যার। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে নেভিগেটিং থ্রু মাল্টিপল FXML in your application. তো আমরা একটা FXML নিয়ে কাজ করেছি, কিন্তু একটা FXML নিয়ে তো আর থাকলে হবে না। উই আর বিল্ডিং অ্যান অ্যাপ্লিকেশন যেখানে অনেকগুলো ভিউ থাকবে এবং আমাদেরকে নেভিগেট করতে হবে ফ্রম ওয়ান ভিউ টু অ্যানাদার ভিউ। তাহলে সেইটা আমরা কিভাবে করব? তাহলে আপনার মিড টার্মে যেমন এখানে আপনি এখানে আমরা যদি অ্যাড নিউ ফায়ার ফাইটার এই FXMLটাকে একটু দেখার চেষ্টা করি।
এখন এই যে আউটপুটটা, এই আউটপুটটা তো ডাটা প্রসেসিং, মানে আউটপুট অফ দ্য ডাটা প্রসেসিং, সেটা কি ফিল্টারিং, তাই না? জি স্যার। এই যে এখন আপনি যখন একটা নতুন স্টুডেন্ট অ্যাড করবেন আইরাসে, তখন ধরেন এটা রেজিস্ট্রেশন অফিসার করে, বা রেজিস্ট্রেশন অফিসার না, ধরেন অ্যাডমিশন অফিসার করে। তাহলে অ্যাডমিশন অফিসার যখন আপনার একটা অবজেক্ট সিস্টেমে ক্রিয়েট করবে, তখন সে এখানে টেবিল দিয়ে কি করবে, তাই না? ডাটাবেজে ডাইরেক্ট চলে যাবে। আমরা এখানে টেবিলে আমরা এখানে অ্যারে লিস্টে অ্যাকুমুলেট করছি কেন? কারণ আমাদের ফাইল হ্যান্ডলিং বা ডাটাবেস নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নাই থিওরিটিক্যালি এই কোর্সে, যার কারণে আমরা অ্যারে লিস্টটাকেই আমাদের ব্যাক এন্ড হিসেবে ট্রিট করার জন্য অ্যারে লিস্ট অ্যাকুমুলেট করছি এবং সবগুলোকে এখানে দেখাইছি। কিন্তু আপনি যখন ফিল্টার করতেছেন বা কোনো কিছু ডাটা প্রসেস করতেছেন, দ্যাটস এ সেপারেট টাস্ক। তাহলে ডাটা জেনারেশন, ডাটা প্রসেসিং আর সেপারেট টাস্ক, অ্যান্ড টিপিক্যালি দে বিলং টু সেপারেট ভিউ। তাহলে আমরা যদি এখানে আরেকটা ভিউ ক্রিয়েট করি, ফর এক্সাম্পল, আচ্ছা এই যে উইথ টেবিল ভিউ আমাদের একটা ছিলই, তাহলে এখানে আমরা কি ফিল্টারিং করেছি কিনা? হ্যাঁ, আমরা এখানে ফিল্টারও করে ফেলছি, তাই না? তাহলে ফিল্টার আর ডাটা ক্রিয়েশন কি এক জায়গায় হওয়ার কথা লজিক্যালি? হওয়ার কথা তো না, তাই না? বুঝতে পারতেছেন? স্যার লাস্ট কোশ্চেনটা বুঝিনি, ফিল্টারিং অ্যান্ড। এই যে এই উপরের পার্টে আমরা ডাটা ক্রিয়েট করতেছি, জি স্যার। আর নিচের পার্টে আমরা ডাটা প্রসেস করতেছি। এখানে ডাটা প্রসেসিং হচ্ছে, এই যে আপনি অ্যানালিস্ট থেকে আনতেছেন, তাই না, ফিল্টার করে। জি স্যার। তো এখানে আমরা ফিল্টার করতেছি না, এখানে আমরা কোনো ফিল্টারের কাজ করি নাই, কিন্তু ফিল্টার করলে তো একটা ডাটা প্রসেসিং হইতো। তাহলে এই ডাটা প্রসেসিং এর কাজটা তো আলাদা একটা ভিডিও হওয়ার কথা, সেটাই ছিল আমার পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি সেটা করতে চাই, তাহলে আমাদের আরেকটা FXML এ নেভিগেট করতে হবে। তাহলে আমরা যদি এখানে আরেকটা FXML এখন তৈরি করি, আচ্ছা, তাহলে এখানে আমরা বলবো যে কি দেওয়া যায় নামটা, যে আমরা ফায়ার ফাইটার ইনফরমেশন ফিল্টার করবো, তাই না? আচ্ছা, ওকে, সার্চ আউটপুট ভিউ, সার্চড বা ফিল্টার্ড ফায়ার ফাইটার আউটপুট ভিউ। একটা নাম দিলাম। এখন এইটাতে আমরা নেভিগেট করতে চাই। আচ্ছা, আপাতত আমরা এখানে একটা লেভেল দিয়ে টেস্টিংটা করি।
filtered output will be shown in this view দিয়ে রাখলাম। এটার একটা এফএক্স আইডিও দিয়ে রাখি, আউটপুট লেভেল। ওকে, সেভ, আপডেট কন্ট্রোলার। ওকে, ঠিক আছে। এটা লাল দেখাচ্ছে কেন? কন্ট্রোলারে যদি যাই, আচ্ছা কন্ট্রোলারে ইম্পোর্ট করতে হবে লেভেল। ইম্পোর্ট এই তো ধরে ফেলছেন। ওকে, এইটাতে আমরা আসবো। তাহলে এইটাতে আসবো আমরা, ধরেন এটা থেকে। তাহলে এইটাতে আমাদের আমরা সব ডাটা দেখে ফেলতেছি এখানে, তাই না? শো অল। কিন্তু আমরা কিন্তু কোনো ফিল্টার করতেছি না। তাহলে এখন যদি আপনি ফিল্টার করতে চান, তাহলে আপনি যদি এখানে একটা বাটন দিয়ে দেন, শো ফিল্টার্ড ওকে, next go to filtered output view. Okay, on same window, on new window. ওকে, তাহলে আমার এই ভিউটা থেকে আমি আরেকটা ভিউতে যাব, এবং সেই আরেকটা ভিউ আমার এই উইন্ডোতেও আমি আনতে পারি, নতুন একটা উইন্ডোতেও আমি আনতে পারি। ওকে, তাহলে এইটা এখন আমরা করতে চাই। তাহলে এই দুইটা বাটনের অন অ্যাকশন লাগবে। তাহলে go to filter view on same window button on action, আর এটাতে আমরা বলবো নিউ উইন্ডো বাটন অন অ্যাকশন। তাহলে আমরা এখন এটাকে সেভ করব।
সেভ করে আপডেট কন্ট্রোলার করলে আমরা আরো দুইটা ইভেন্ট হ্যান্ডলার পেয়ে যাব। তাহলে আরো দুইটা ইভেন্ট হ্যান্ডলার আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের এখন এই নেভিগেশনের কোডটা লিখতে হবে। ওকে, এনি কোশ্চেন সো ফার? নো স্যার। আচ্ছা, এখন এই নেভিগেশনের কোড কি হবে, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের অ্যাপ্লিকেশন ক্লাসে আছে। মেইন অ্যাপ্লিকেশন ক্লাস আমরা যদি যাই, তাহলে এই স্টার্ট মেথডটা যদি আমরা দেখি এইটা, তাহলে আমাদের ফার্স্ট এজেন্ডা হলো এইটা, আন্ডারস্ট্যান্ড হাউ and FXML file is rendered or loaded. Okay. In a window. তাহলে এইটা আমরা আগে আমাদের বুঝতে হবে। সেই টেকনিকটাই আমরা আমাদের এই নেভিগেশনের অন অ্যাকশন গুলোতে অ্যাপ্লাই করব। তো তাহলে এইটা ওকে, এটা কোত্থেকে বুঝবো? ফ্রম স্টার্ট মেথড। ওকে, from start method of application class. ওকে, ভালো কথা। তাহলে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন ক্লাসের কোডটাকে কপি করে নিয়ে আসি, স্টার্ট মেথডটাকে, এটা কিভাবে কাজ করে। ওকে, তো এগুলো তো ইরেলেভেন্ট এখানে। এই পর্যন্ত। ওকে, তাহলে এই হচ্ছে আমার স্টেপস। ও আচ্ছা, ছিলই তো ওখানে। ওকে, প্রথম কথা হলো যে এখানে কি ক্লাস আছে, এখানে ক্লাসের নামগুলো একটু বলেন দেখি। তাহলে হাউ মেনি class name you can identify in start method? বলেন, নাম্বারটা বলেন।
কয়টা? স্যার 4টা। 4টা। আর কেউ বলবেন? আর কেউ বলবেন? 3টা। 3টা। আর আচ্ছা, যেহেতু এখানে 4 হায়ার নাম্বার, 3টা বলেন, নাম বলেন। নাম বলেন ক্লাসগুলোর। কি হলো? হুম? স্যার আই থিঙ্ক ওর নেটওয়ার্ক ইস্যু সো আনমিউটেড কথা বলে আসছে না। আপনি বলেন, আপনি 4টা বলেছেন, নামগুলো বলেন। স্যার 4টা আই থিঙ্ক ভুল, 3টা হবে FXML লোডার, মেইন অ্যাপ্লিকেশন, ক্লাস আর সিন। তাহলে FXML মেইন অ্যাপ্লিকেশন তো এই কোডের মধ্যে নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি ওইটা ধরলে তাহলে ওকে, তাহলে আমরা পুরোটাই দেই। ইন দ্য অ্যাবভ কোড বলেন এখন। গুলো বলেন। স্যার আমার নেট চলে গিয়েছিল, তো একটু কোশ্চেনটা আরেকবার পড়া যাবে কারণ কোশ্চেনটা হলো, এই যে কোডটা আমরা এখানে দিয়েছি, সেখানে কয়টা ক্লাস আপনি আইডেন্টিফাই করবেন? নামগুলো বলেন। আগে সংখ্যাটা বলেন। উনি বলেছেন 4টা, আপনি বলেছেন 3টা। এটা কি ঠিক নাকি আবার দেখবেন? স্যার 4টা হবে। 4টা। নাম কি? স্টেজ, স্টেজ, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, তারপর সিন, সিন, তারপর এই 3টা হলো, আপনি 4টা বলেছেন। বলেন, অন্য কি বলতে চাইলে বলেন। স্যার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। এই 4টা না আরো আছে? স্যার 4টাই মনে হচ্ছে। না, আরো আছে। আইও এক্সেপশন, FXML লোডার, তাই না? জি স্যার। অ্যাপ্লিকেশন একটা লাইব্রেরি ক্লাস, এবং স্টার্ট মেথড আপনি যদি খেয়াল করেন, ইটস ওভাররিডেন। তাহলে অ্যাপ্লিকেশন ক্লাস কোত্থেকে আসলো? ইনহেরিটেড ফ্রম অ্যাপ্লিকেশন।
তাহলে এই এই মেথড রাখাটা আপনার জন্য ম্যান্ডেটরি, কারণ এটা ইনহেরিটেড মেথড ফ্রম দা সুপার অ্যাপ্লিকেশন। ক্লাস। হ্যাঁ, এক্সটেন্স মানে অ্যাপ্লিকেশন সুপার ক্লাস। তো ওইখানে ওইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবে আছে, কাজে আপনাকে ওভাররাইট করাই লাগবে। ওকে, কারণ লোডিং মানে স্টার্টিং ইজ নাথিং বাট লোডিং এন্ড এফএক্সএমএল, সেই কাজটা ইউনিভার্সাল না। এক এক অ্যাপ্লিকেশনের লোডিং করার সময় আপনি স্টার্ট মেথডে এক এক রকম কাজ করবেন, এক এক এফএক্সএমএল ফাইল লোড হবে। এইটা তাহলে প্রথম কাজ হলো স্টার্ট মেথডের প্যারামিটার একটা আছে, এটা কি? স্টেজ। তাহলে ধরুন এখানে ক্লাসের নাম আর অবজেক্টের নাম একই রাখছে, শুধু স্মল লেটার ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এটাকে জাস্ট একটু ডিফারেন্সিয়েট করার জন্য ডিফল্ট স্টেজ দিলাম। তাহলে ডিফল্ট স্টেজ ডট সেট সিন, সেট টাইটেল, সেট সিন শো, আর সিনের জায়গায় আমরা দিলাম ফার্স্ট সিন। ওকে, তাহলে এই হচ্ছে আমার টিপিক্যাল কোড। ওকে, এখন এই স্টেজটা আসলে কি? এখন খেয়াল করেন, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করি, এখানে একটা এরর দেখাচ্ছে। কি এরর? দেখেন তো এররটা কোথায়। এই যে সিটিজেন, নিউ সিটিজেন। কেন? ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা রাখি নাই, ওই কারণে। বুঝতে পেরেছেন? জি। জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরটা সিটিজেন ক্লাসে নাই। এখন এখানে কেন এরর দিচ্ছে বলেন? আমি রাখতে পারি না এরকম একটা কনস্ট্রাক্টর? জি স্যার। স্যার এটা ফাইনাল। ফাইনাল ক্লাস সিটিজেন, সিটিজেনকে এক্সটেন্ড করা যাবে না, কিন্তু কনস্ট্রাক্টর কেন রাখা যাবে না? এই যে রাখছি তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর এসে ভেজাল করতেছে কেন? বলেন। স্যার ওকে। অ্যাবস্ট্রাক্ট থেকে স্যার কি ওকে কি অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। There is no parameterless constructor available in user. ইউজারে যেহেতু মানে ও তো সুপার ক্লাসের প্যারামিটারলেসটা ইউজ করবে, তাই না? কারণ এটা তো জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর। তাইলে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরের এখানে ইনহেরিটেড ফিল্ড গুলো আছে, ইনহেরিটেড ফিল্ড গুলোর জন্য সে কি করবে? তাহলে হয় আপনাকে এখানে বলে দিতে হবে ইন্ডিভিজুয়ালি সবগুলো ফিল্ডের ক্ষেত্রে, যদি যদি আপনার প্রোটেক্টেড থাকে তাহলে আপনি সেটা বলতে পারবেন, প্রোটেক্টেডই আছে হয় তাহলে সেটা বলবেন, অথবা আপনাকে এই এই ইউজারের জিরো প্যারামিটার দিয়ে ওইটাকে কল করতে হবে। সুপার, দুইটার একটা। এখন ঠিক আছে, তার মানে এখন সে এই জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর থেকে সে ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য সুপার ক্লাসের জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করবে, অথবা আপনি সব ইনহেরিটেড ফিল্ড সহ সবগুলো দিস ডট ফিল্ড এন ফিল্ড এক্স ইকুয়াল টু সাম ডিফল্ট ভ্যালু, কোনো না কোনো ভাবে আপনাকে করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমি জাস্ট এটাকে রান করি। cannot inherit from final class। তাহলে আমরা যে সিটিজেনের একটা সাব ক্লাস বানাইতে চাইছিলাম মনে হয়,
ভিআইপি সিটিজেন খেলা আছে, এই যে এখানে সে ধরছে। Cannot assign a value to final variable ID. এই যে আইডি কে আপনি ফাইনাল করছেন না, আমরা গতদিন ফাইনাল ফিল্ড নিয়ে আলোচনা করার সময় এগুলো ফাইনাল করছি না, এই যে আইডি খেলা আছে আপনাদের? একটু কথা বলেন, নাহলে তো হবে না। আচ্ছা, আজান দিচ্ছি তো শুনতে মনে হয় অসুবিধা হবে, তাহলে আমরা একটু আজান পর্যন্ত ওয়েট করি। লেটস কন্টিনিউ। তাহলে আমরা যদি এটাকে রান করি, আচ্ছা, কনস্ট্রাক্টর এমপ্লয়ি ইন ক্লাস cannot be applied to given type. Oh, it's a super. বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? কথা বলছে না কেন? এক, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, পাঁচ, ছয়, সাত, এক, দুই, পাঁচ, ছয়, সাত, আট, ওকে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। ওকে, ফায়ার ফাইটারে আর কি সমস্যা আছে? ঠিক আছে, এখন দেখি মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে কি সমস্যা আছে। ও, নিউ ফায়ার ফাইটার, এটা করা যাবে না, করলে আমাকে প্যারামিটার সহ করতে হবে। ওকে,
এখানটাতে পাসওয়ার্ড এখানে প্যারামিটার হিসেবে দেওয়া হয় নাই মনে হয়। ঠিক আছে, কনস্ট্রাক্টর আবার কম হয়ে গেছে 1 2 3 4। ঠিক আছে, কমা এবিসি 1 2 3। আচ্ছা, এখানেও ওকে। আপনারা কি আছেন না নাই? জি স্যার। কি করলাম এত Yes, sir. বলেন? এটা না বুঝলে তো আপনাদের জন্য অসুবিধা। জি স্যার, যে কনস্ট্রাক্টরে হচ্ছে একটা প্যারামিটার কম ছিল এই জন্য। না, নট অনলি দ্যাট, আমি ডিফল্ট কনস্ট্রাক্টর গুলোকে কমেন্ট করে দিছি সবগুলোতে, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর গুলোকে। কেন করলাম? কারণ স্যার ইউজার যেই সুপার ক্লাসটা ছিল সেখানে হচ্ছে ডিফল্টটা ছিল না, most probably। না ছিল, কিন্তু আমি কমেন্ট করে দিলাম, ছিল বলেই এরর দিচ্ছিল। সব কমেন্ট করলাম, এই দেখেন কমেন্ট করে দিচ্ছি। এমপ্লয়িতে যান, এটার সাব ক্লাস এমপ্লয়ি, এমপ্লয়িতে যান, ওখানেও আমি কমেন্ট করে দিচ্ছি। এদের সাব ক্লাস সিটিজেন এবং ফায়ার ফাইটার, সেখানেও আমি কমেন্ট করে দিচ্ছি। কেন করলাম কাজটা, এটা আপনার বোঝা দরকার। কারণ হলো, এখানে আমি বলেছি যে আইডি হচ্ছে আমার ফাইনাল ফিল্ড, নেম জেন্ডার হচ্ছে ফাইনাল ফিল্ড। ফাইনাল ফিল্ডের ডেফিনেশন কি বলেন? বলেন। এই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, কোন ভ্যালু? ফাইনাল ফিল্ডের ভ্যালু। কোন ভ্যালু? ইনিশিয়াল ভ্যালু। প্রথম যে ভ্যালুটা দেওয়া হবে সেটাই তার একমাত্র ভ্যালু, তাই না? জি স্যার। তো প্রথম ভ্যালুটা কে অ্যাসাইন করে? কনস্ট্রাক্টর। এখন আপনি যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে এই ভ্যালুটা দিচ্ছেন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, কারণ এটা আপনি বাইরে থেকে সাপ্লাই দিয়েছেন, ইউজার ইনপুট বা একটা অটো জেনারেটেড ভ্যালু যেটা কনস্ট্রাক্টরে অ্যাসাইন করা হয়েছে। সো ইট ইজ এক্সপেক্টেড টু বি দ্য প্রপার ভ্যালু, কারণ এটা প্রপার ভ্যালু না হলে তো একটা ইমপ্রপার ভ্যালু এটা থেকে যাবে। কিন্তু এখানে তো আপনি জিরো প্যারামিটারে আপনি কোনো ভ্যালু সেট করতেছেন না, বাইরে থেকে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতেছেন উইথ দ্য ইন্টেনশন যে পরে এটাকে প্রপার ভ্যালু দেওয়া হবে। কিন্তু ফাইনাল হইলে আপনি যেখানে জিরো দিয়ে দিলেন, এই জিরোটা আপনি কি আপডেট করতে পারবেন? না স্যার। হ্যাঁ, তাইলে কিন্তু আপনার এই পার্টিকুলার ফায়ার ফাইটার বলেন, সিটিজেন বলেন, এদের আইডি কিন্তু জিরো হয়ে যাবে এবং এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন সেটার দিয়ে। এই জন্য ফাইনাল ফিল্ড থাকলে, হ্যাঁ যদি এরকম হয় ওই ফাইনাল ফিল্ডের ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালু, তখন আপনি এটা দিতে পারেন। কিন্তু সেই ফাইনাল ফিল্ডের ভ্যালুটা যদি অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করে, ফাইনাল কিন্তু অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করবে, তখন কিন্তু এখানে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিলে সব অবজেক্টের জন্য ওইটাই হয়ে যাবে, বিকজ ইট ইজ এ ফাইনাল। তো যার কারণে আমরা
ফাইনাল ফিল্ড থাকলে আপনি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে ওই ফাইনাল ফিল্ডের ভ্যালুটা আপনি অ্যাসাইন করবেন না, মানে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর রাখলে তো অ্যাসাইন হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর গুলো রাখি নাই। কেন? কারণ আমাদের কিছু ফাইনাল ফিল্ড আছে, এই কারণে। কারণ দ্যাট ডাজন্ট মেক সেন্স। জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর আপনি কি রাখবেন? জিরো রাখবেন, নাল রাখবেন, টিবিএ রাখবেন, এইসব ভ্যালু রাখবেন, কিন্তু সেটাই তো ফাইনাল হয়ে যাবে। তাইলে আমি যদি একটা ফিল্ড যদি অন্য একটা কম্পোজিশন হয় বা এগ্রিগেশন হয়, ওটাকে যদি ডিফল্ট কনস্ট্রাক্টরে নাল দিয়ে রাখি, যেমন এখানে টিবিএ দিয়ে রাখছেন, টিবিএ দিচ্ছেন বা নালও দিতে পারতেন, তাহলে টিবিএ তো আর আপনার অ্যাকচুয়াল ভ্যালু না, এটা একটা টেম্পোরারি ভ্যালু, তাই না? তাহলে আপনি তো এই ভ্যালুটাকে একটা প্রপার ভ্যালু দিতে চাইবেন, কিন্তু সেটা তো পারবেন না যদি ফাইনাল হয়। এই কারণে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে এই টিবিএ, নাল, জিরো এই টাইপের জিনিস দিলে পরে সেই ফিল্ড তো আর আপনার জন্য মিনিংলেস হয়ে গেল যদি ফাইনাল হয়, বিকজ ওই ভ্যালুটা তো আর আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না। এই জন্য আমরা শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর রেখেছি, যাতে করে তার প্রপার ভ্যালুটাই ইনিশিয়াল ভ্যালু হয়। বুঝাতে পেরেছি? ওই কাজটাই আমি করলাম সবগুলো ক্লাসে। এখন বলেন, এই যে আমাদের FXML ফাইলটা লোড হলো, কোথায় লোড হলো? স্যার অ্যাপ্লিকেশন ক্লাস। না না, অ্যাপ্লিকেশন ক্লাস আপনি যে ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কোথায় দেখতে পাচ্ছেন? একটা উইন্ডোতে, ওকে, তাই না? জি স্যার। এখন এই উইন্ডোর একটা টাইটেল আছে না নাই? জি স্যার আছে। কি সে? হ্যালো। হ্যালো, কারণ এই যে হ্যালো ভিউ থেকে হ্যালো স্টার্ট মেথডটা তো ওই যে হ্যালো অ্যাপ্লিকেশনে ছিল, ওই জন্য সে হ্যালো দিয়েছে। তাহলে এই যে এটা একটা উইন্ডো তাহলে, তাই না? এই যে এটা একটা উইন্ডো, উইন্ডোকে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন, মিনিমাইজ করতে পারেন, রিসাইজ করতে পারেন, রাইট? তাহলে একটা উইন্ডোতে আমার এফএক্সএমএল ফাইলটা লোড হয়। তাহলে আমরা যদি একটু দেখি উইন্ডো ক্লাস, এই উইন্ডো ক্লাসের আবার দুইটা সাব ক্লাস আছে, পপ আপ উইন্ডো আর স্টেজ। ওই যে অ্যালার্টে যেটা আসে ওটা একটা পপ আপ উইন্ডো, আর এটা হচ্ছে আরেকটা সাব ক্লাস হচ্ছে স্টেজ ইজ এ উইন্ডো। তাহলে এই যে স্টেজ যেটা আপনি দেখতেছেন, যেটা আমরা দেখলাম এখানটাতে, এটা বেসিক্যালি একটা স্টেজ। তাহলে আমাদের এই এফএক্সএমএলটা যেটাতে লোড হলো সেটা আসলে একটা স্টেজ। তাহলে এই উইন্ডোটা একটা স্টেজ। স্টেজে যে উইন্ডো, এটা বলা যায় নাকি যায় না? জি স্যার, বলা যায়। কেন বলা যায়? কারণ এটা একটা সাব ক্লাস উইন্ডো। তাহলে এই যে স্টেজ, এই স্টেজটাকে আমরা কোথাও নিউ করেছি আমাদের কোডে, ইনস্ট্যান্সিয়েট করেছি স্টেজটাকে? জি। না, কারণ এই ইনস্ট্যান্সটাই প্যারামিটার হিসেবে রিসিভ। তাহলে আপনি যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটার হ্যান্ডেলের নাম হচ্ছে ডিফল্ট স্টেজ। বেসিক্যালি ওটা একটা স্টেজ ইনস্ট্যান্স, এবং সেই ডিফল্ট স্টেজে আপনি টাইটেল সেট করতেছেন হ্যালো, কিন্তু আমরা এখানে দিব কি? অ্যাড এ ফায়ার ফাইটার। দ্যাট শুড বি ইয়োর টাইটেল অর সিমিলার টু, মানে দিস, নট হ্যালো। তাহলে এটা বোঝা গেল যে হোয়াট ইজ স্টেজ। স্যার এটাকে নিউ করার কেন লাগছে না? নিউ করবেন যদি এটা নাও থাকে, কিন্তু আপনি তো এই হ্যান্ডেলে অলরেডি একটা ইনস্ট্যান্স রিসিভ করছেন প্যারামিটার হিসেবে, নিউ ও করবেন। হ্যাঁ, আপনাকে একটা ইনস্ট্যান্স সাপ্লাই দেওয়া হয়েছে। কে সাপ্লাই দিয়েছে? স্টার্ট মেথড যেখান থেকে কল হয়েছে সেখান থেকে। স্টার্ট মেথড কল হয় হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন থেকে, জেভিএম। এই যে আপনার
মেইন মেথড থেকে শুরু হয় এক্সিকিউশন, এবং মেইন মেথড লাঞ্চকে কল করে। আচ্ছা, লাঞ্চ কোন ক্লাসের মেথড? ক্লায়েন্টকে লাঞ্চের ক্লায়েন্ট ছাড়া কি মেথড কল করা যায়? নো স্যার। তাহলে এখানে ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্ট, ইমপ্লিসিট ক্লায়েন্ট আমরা বলছিলাম না, ইমপ্লিসিট ক্লায়েন্ট হইতে পারে যদি একই ক্লাসের মেথড হয়, অর্থাৎ মেইন আর লাঞ্চ একই ক্লাসের মেথড। তাহলে মেইনের ক্লায়েন্ট কি লাঞ্চের ক্লায়েন্ট, এই জন্য ওইটা দিতে হয় নাই, কিন্তু আপনি দিতে পারতেন দিস ডট লঞ্চ, তাহলে হইতো। ওকে, তাহলে লঞ্চ মেথড আপনি বানান নাই, তাহলে এটা আসলো কোথায়? ইট ইজ ইনহেরিটেড ফ্রম অ্যাপ্লিকেশন ক্লাস, ইট ইজ অ্যান ইনহেরিটেড মেথড, বাট ইট ইজ ইমপ্লিমেন্টেড, ওই জন্য আপনাকে ওভাররাইড করতে হয় নাই। কিন্তু স্টার্ট ওয়াজ অ্যাবস্ট্রাক্ট, সো আপনাকে স্টার্ট ওভাররাইড করতে হয়েছে, আর লঞ্চকে আপনি এখান থেকে কল করছেন। তাহলে মেইন মেথড হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে লঞ্চকে কল করা হয়েছে। লঞ্চ উইল রিকোয়েস্ট ফর এ নিউ থ্রেড টু দ্য অপারেটিং সিস্টেম, when the thread will be given, that thread will be assigned the start method. That is how it works multi-threading এর জন্য। তো তাহলে এখন এই ডিফল্ট স্টেজ যেটা, এই ডিফল্ট স্টেজটা কিন্তু জাভা ভার্চুয়াল মেশিন আমাকে দিয়ে দিচ্ছে, সো এই জন্য আমাকে কোনো নতুন উইন্ডো ক্রিয়েট করতে হচ্ছে না। এখন এই লজিকটাই আমরা আমাদের এই নেভিগেশনের জন্য ইউজ করবো। তাহলে আগে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে। তাহলে এই লাইনে কি হচ্ছে বলেন? FXML একটা হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে। তাহলে FXML লোডার একটা ক্লাস যার রেসপন্সিবিলিটি হচ্ছে FXML ফাইলটাকে লোড করা। আচ্ছা, তো এই কনস্ট্রাক্টরে আপনি কি সাপ্লাই দিচ্ছেন? এটা তো একটা প্যারামিটার টোটালটা। ওইটাই, প্যারামিটারটা কি সেটাই জিজ্ঞেস করছি, সাপ্লাই দিচ্ছেন কনস্ট্রাক্ট। গেট রিসোর্স মানে FXML ফাইলটা, FXML ফাইলটাকে লোড করবে। ওকে, URL of the FXML file. ওকে, তার মানে হচ্ছে আপনার লোকেশন, ফিজিক্যাল লোকেশন। ওকে, তাইলে ফিজিক্যাল ইউআরএল মানে ইউনিফাইড রিসোর্স লোকেটর। তাহলে এই এফএক্সএমএল ফাইলটা কোথায় আছে? এই যে গেট ক্লাস ডট গেট রিসোর্স, ক্লাস ডট গেট রিসোর্স, গেট রিসোর্স আপনাকে এটার ইউআরএল রিটার্ন করবে। তাহলে গেট রিসোর্স মেথড, এখানে মেথড, এখানে কিন্তু গেট রিসোর্স মেথডটা কল হয়েছে, সে আপনাকে ইউআরএল রিটার্ন করবে। তাহলে আপনি যদি গেট রিসোর্স দেখেন, রিটার্ন টাইপ ইউআরএল, দেখছেন? তাহলে ইউআরএল বেসিক্যালি কন্টেইনস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য পাথ, এটা কোন ড্রাইভে আছে, এটা ফোল্ডার লোকেশন কি, বুঝতে পেরেছেন, ইত্যাদি। তাহলে আমার এই FXML লোডারের কনস্ট্রাক্টরে আমি একটা ইউআরএল দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছেন? বেসিক্যালি আপনি যদি বাংলায় বোঝার জন্য মনে করেন যে পাথটা ওখান থেকে আমরা পাচ্ছি, তাইলে আমার FXML ফাইলের পাথটা আমি এই FXML লোডারকে জানিয়ে দিলাম তার কনস্ট্রাক্টরে। এইভাবে বললে কি আপনার বুঝতে সুবিধা হয়? যে FXML লোডারের কনস্ট্রাক্টরে আমরা বলে দিলাম এই FXML ফাইলের পাথ কি। সো FXML লোডারকে যখন আমরা ইনস্ট্যান্সিয়েট করছি, তখন FXML লোডার অলরেডি জানে, ধরেন আমি বললাম যে মাই FXML লোডার,
তাইলে আমার এই মাই FXML লোডার জানে যে আমার এই FXML ফাইলের ইউআরএল বা পাথ কি। এনি কোশ্চেন? কথা বলেন। রেসপন্স করতে হবে। স্যার, মাই এফএক্সএমএল লোডার এখানে বেসিক্যালি জাস্ট পাথটা দেওয়ার জন্যই ইনস্ট্যান্টিয়েট করা হয়। কারণ আপনার এই মাই FXML লোডার ডট লোড মেথড যখন FXML ফাইলটাকে লোড করতে চাইবে তাকে পাথ জানতে হবে না? জি স্যার। তাইলে লোড মেথড পাথটা কোথায় পাবে? এই FXML এটা লোডার এই ইনস্ট্যান্স। ক্লায়েন্টের ফিল্ড থেকে পাবে। জি স্যার। তাহলে কনস্ট্রাক্টর আপনি কি দেন? ফিল্ডের ভ্যালুই তো। তাহলে FXML লোডার ক্লাসে একটা ইউআরএল টাইপের একটা ফিল্ড আছে, সেখানে আপনি এই FXML ফাইলের ইউআরএলটা পাথটা ইউআরএল অবজেক্ট হিসেবে চলে, সেই ইউআরএল থেকে সে পাথ ইনফরমেশন নিয়ে লোড, যেটা আবার আপনি সিনকে প্রোভাইড করবেন। তাহলে স্টেজ হচ্ছে আপনার উইন্ডো আর সিন হচ্ছে আপনার ক্যানভাস এরিয়া। তাহলে আপনি বিয়ে বাড়িতে যদি দাওয়াত খেতে যান, ওই যে কমিউনিটি সেন্টারে গোল গোল টেবিলে খাওয়ায় না, 10 জন করে বসায়? জি স্যার। তাহলে আপনার এই টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, কম্বো বক্স, টেবিল ভিউ, এগুলো হচ্ছে আপনার ওই বোরহানের জগ, ফিরনির বাটি, রেজালার বোল, ওকে, কাচ্চির বোল, থালা বাসন, এগুলো নোটগুলো। আর আপনার সিন হচ্ছে এই যে টেবিল ক্লথ, অর্থাৎ সিন আপনার সিনটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার অ্যাঙ্কর পেন বা মানে ব্যাকগ্রাউন্ড নোট যেটা। তাহলে আপনি এই সিনটা হচ্ছে আপনার ক্যানভাস এরিয়া, আর কাঠের টেবিল যেটা নিচে সেটা হচ্ছে আপনার উইন্ডো বা স্টেজ। তাহলে স্টেজ হচ্ছে আপনার ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক, উইন্ডো বা বিয়ে বাড়ির যে কাঠের টেবিল। কিন্তু কাঠের টেবিলে তো আর খাবার দেওয়া যায় না, দেখতে ভালো লাগে না। তাহলে আপনি একটা সুন্দর টেবিল ক্লথ বিছাই দেন, তাহলে আপনি একটা ক্যানভাস তৈরি করলেন, সেটা হচ্ছে সিন। সেই ক্যানভাসের উপরে, সেই টেবিল ক্লথের উপরে আপনি এখন এই বোরহানি, পোলাও, এগুলো সব সাজান, প্লেট। তাইলে ওই সিনের উপরে আপনি আসলে এগুলো। স্যার, জি, জিনিসটা কি এরকম, যেমন হচ্ছে টেবিল মানে হচ্ছে উইন্ডোজটা আমার সেম থাকবে বাট সিনটা আমি চেঞ্জ করতে পারবো? এটাই তো আমরা করতে চাচ্ছি এখানে, যে আমরা এই FXML-টাকে লোড করব সেম উইন্ডোতে। তাহলে আমরা আমাদের যে এই ফিল্টার FXML-টা আমার এই ডিফল্ট স্টেজ যেটা, যে ভিএম আমাকে দিয়েছে, ওইটাতেই লোড হবে। আর এখানে ক্লিক করলে আমার এই কারেন্ট উইন্ডোর পাশে, এই উইন্ডোর পাশে আমরা এখানে আরেকটা উইন্ডো আসবে, সেটাতে লোড হবে পাশাপাশি। আপনি অনেক সময় একটা লিংকে ক্লিক করলে আরেকটা নতুন ট্যাব ওপেন হয় না? জি স্যার। আবার অনেক সময় ক্লিক করলে ওই একই ট্যাবে রিপ্লেস হয়ে যায় পরের ভিউ। তাহলে দুইটাই কিন্তু আপনার রিয়েল টাইম সিনারিও, এই জন্য আমরা দুইটাই এখানে টেস্ট করব। বুঝা গেল? তো এইটা আমরা একটু টেস্ট করে আজকের মতো আপনাদের ছেড়ে দিই, কারণ আপনাদের টাইম শেষ। সেকশন 3 জয়েন করছেন? জি স্যার, জয়েন করেছি। ঠিক আছে, আপনারা 2-1 মিনিট থাকেন, ওনাদের এটা একটু টেস্ট করে শেষ করে দিই। তাহলে আমি ইউআরএলটা পেয়ে গেলাম। এখন এই লোড মেথড কি করবে? ইউআরএল ইউজ করে, এটা কিন্তু ওই যে কনস্ট্রাক্টর ওভারলোড করা। আপনি যদি এখানে পিক্সেল সাইজ দিয়ে দেন সিনের সাইজটা, তাহলে এটাই আপনার উইন্ডোর সাইজ হবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আপনার প্যারেন্ট নোড, অর্থাৎ অ্যাঙ্কর পেন অথবা ভি বক্স বা বর্ডার পেন, যাই হোক,
সেইটা যদি এই 320/240 থেকে বড় হয় তাহলে কিন্তু পুরাটা আপনি দেখতে পাবেন না। এই জন্য আমরা ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করছি সিনের, যেখানে আমরা কোনো সিনের সাইজ দিচ্ছি না, তখন সে ওই ব্যাকগ্রাউন্ডের সাইজটাই সিনের সাইজ করে নেবে। সেক্ষেত্রে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা, যেটা অ্যাঙ্কর পেন হোক বা ভি বক্স হোক বা যেটাই হোক, সেটাই তখন সিনের সাইজ হবে। আর সিনের সাইজটাই উইন্ডোর সাইজ হয়, কারণ উইন্ডোতে আপনি এই সিনটাকেই সেট সিন করতেছেন। তাইলে আপনি উইন্ডোতে একটা টাইটেল দিলেন, মানে আপনার স্টেজে, সেই স্টেজে আপনি একটা সিন সেট করলেন, তারপর স্টেজটাকে শো করলেন। অ্যাজ এ রেজাল্ট আমরা উইন্ডোতে এফএক্সএমএলটা দেখতে পাই। তাহলে এফএক্সএমএল এর যে প্যারেন্ট নোড, এই লোড মেথড বেসিক্যালি রিটার্নস প্যারেন্ট নোড। তাহলে লোড মেথড returns parent node of the FXML nodes. তাহলে আপনার এখানে প্যারেন্ট নোড কে? আপনার এখানে প্যারেন্ট নোড কে? এই যে অ্যাঙ্কর পেন। আপনার হ্যালো ভিউ এর প্যারেন্ট নোড কে ছিল? ভি বক্স। এই যে, বুঝেন না এটা? জি স্যার। তাহলে এই যে আপনার নোড হায়ারার্কি, এই নোড হায়ারার্কির যে প্যারেন্ট নোড, লোড মেথড আসলে সেইটাই সিনের কনস্ট্রাক্টরে দিয়ে দেয়। তাহলে সিনকে আমি বলে দিলাম, তাহলে খেয়াল করেন যে এফএক্সএমএল লোডারকে আমি বলে দিলাম যে আমার এফএক্সএমএল ফাইলের ইউআরএলটা কি গেল, সেই ইউআরএলটা ইউজ করে লোড মেথড বলবে যে ওই এফএক্সএমএল এর ইউআরএল অনুযায়ী এফএক্সএমএল ফাইলটাকে আমি ওপেন করে দেখলাম যে ওর প্যারেন্ট নোড হচ্ছে একটা অ্যাঙ্কর পেন, এই নাও সেই অ্যাঙ্কর পেন, সিনকে দিয়ে দিলাম। তাহলে সিন রেডি, সেই সিনটাকে আমি আমার স্টেজে সেট করে দিলাম। এই হচ্ছে কাহিনী, সিম্পল। তাহলে এই লজিকটাই আমরা আমাদের বাটনে অন অ্যাকশনে আনবো। তাহলে আমাদের এই যে এখানে আমাদের আরো দুইটা ইভেন্ট হ্যান্ডলার চলে আসছে। তাহলে গো টু সেম উইন্ডোতে না গিয়ে আমরা নিউ উইন্ডোটা করি আজকে, সেম উইন্ডোটা আমরা পরের দিন করব। ঠিক আছে? তাহলে এইখানে আমরা এই কোডটাকে নিয়ে আসবো। এইখানে তো আমার কোনো প্যারামিটার নাই, ডিফল্ট স্টেজ। তাহলে এখানে আমাকে একটা, যেহেতু নিউ উইন্ডো, একটা স্টেজ ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তাহলে আমি এখানে বলবো যে প্রথম কথা, আগে এগুলো ইম্পোর্ট করে ফেলি এফএক্স। আচ্ছা, তাইলে আগে আমাকে একটা স্টেজ লাগবে। স্টেজ, নিউ স্টেজ ইকুয়াল টু নিউ। তাহলে দেখেন আমার কিন্তু একটা উইন্ডো, এটা কিন্তু একটা নতুন একটা ইনস্ট্যান্স, তার মানে পাশাপাশি আরেকটা উইন্ডো আসবে। ওকে, তাহলে এটাকে আপনি নাম দেন ফিল্টার্ড সিন। ফিল্টার্ড ফায়ারফাইটার সিন। স্যার নিউ স্টেজটা না দিলে কি সেম উইন্ডোতে থাকতো? সেম উইন্ডোতে তখন সেট, আপনাকে সেট সিনটা কোথায় করতে হবে? যে যে উইন্ডোতে আনতে চান সেই উইন্ডো। তাহলে আমরা এখানে নতুন একটা উইন্ডো বানালাম বলে সেটাতে সেট সিন করে সেটাকে শো করে দিলাম। কিন্তু যদি আপনি সেম উইন্ডোতে আনতে চাইতেন, তাহলে এই বাটনটা, এটা তো বাটনের অন অ্যাকশন, এই বাটনটা যে স্টেজে আছে সেই স্টেজের ক্লায়েন্ট এখানে দিতে হবে, হুইচ ইজ ডিফল্ট স্টেজ, স্টার্ট মেথডে যেটা ডিফল্ট স্টেজ। তো সেটা আমরা আজকে দেখবো না, পরের দিন দেখবো। তাহলে এখানে আপনি কোনটা আনতে চান? এখানে আপনি আনতে চান হলো এই যে ফিল্টার্ড ফায়ারফাইটার ভিউ এফএক্সএমএল, এটাকে আনতে চান, তাই না?
কপি, তাহলে আপনি এই FXML লোডারকে এখন এইটার ইউআরএলটা দিয়ে দিলেন কনস্ট্রাক্টরে। ওকে, তাহলে এটা কনস্ট্রাক্টরে আপনি এটা দিয়ে দিলেন, ভালো কথা। এখন আপনি নিউ সিন মাই FXML লোডার ডট লোড। আচ্ছা, এখন এইখানে সে একটা এরর দিচ্ছে, সেটাতে পরে আসতেছি। এখন এই সিনটাকেই আপনি নতুন একটা স্টেজ তৈরি করে সেটাতে এখানে আপনি বললেন যে ফিল্টার্ড ফায়ার ফাইটার ভিউ। এখন খেয়াল করেন আপনার মেইন অ্যাপ্লিকেশনে ছিল প্যারামিটার ছিল থ্রোজ আইও এক্সেপশন, লোড মেথডে প্যারামিটার ছিল। এখানে আপনি এক্সেপশন হ্যান্ডলিং আইও ইনপুট আউটপুট এক্সেপশন হলে সেটা থ্রো করতেছেন স্টার্ট মেথডে, কিন্তু আপনার মেথডে তো সেটা নাই, ওই কারণে সে আপনাকে অ্যালাউ করতেছেন। এক্সেপশন হ্যান্ডলিং আমরা কথা বলবো। তাহলে আমি এখানে কি করব, ট্রাই ক্যাচ এখন দেখেন ওই লোডের এররটা এখন আর নাই। আপনি বলবেন স্যার এটা তো বুঝলাম না কিছু, বুঝবেনও না, কারণ এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমরা কোনো আলোচনা এখনো করি নাই। বাট ওখানে যেহেতু আইও এক্সেপশন থ্রো করেছে, কিন্তু এখানে তো এরকম কিছু নাই, তাই না? যার কারণে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হলো ট্রাই ক্যাচ। ওকে, তাহলে এখন কিন্তু এইটা কাজ করবে। তাহলে আমি জাস্ট এটা আপনাকে রান করে দেখাই, দেখে আজকের মতো আপনাদের শেষ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু এই স্টেজটার নাম কি? হ্যালো না, ডিফল্ট স্টেজ। ডিফল্ট স্টেজ, তাই না? আচ্ছা, হ্যালোই রয়ে গেছে। হ্যালো না দিয়ে আমরা কি বলবো এটাকে? সাধারণত এটা ড্যাশবোর্ড হয় বা লগ ইন ভিউ হয়, তাই না? ওইরকম কিছু একটা হয়। তাহলে আপাতত আমরা ডিফল্ট স্টেজ দিয়ে রাখি। তাহলে ওটা আসলো। তাহলে এই স্টেজটার এফএক্স আইডি হচ্ছে ডিফল্ট, মানে অবজেক্টের নাম হচ্ছে ডিফল্ট স্টেজ, যেটা জেভিএম আমাকে দিয়েছে। এখন এটাতে ক্লিক করলে কি হবে, আমি আরেকটা নতুন স্টেজ বানাবো। আচ্ছা, এটাতে করলাম না, এটাতে করলাম, এটাতে করছে, এই যে নিউ উইন্ডো, এই যে দেখেন। এই স্টেজের এফএক্স আইডি কি? ফিল্টার্ড ফায়ার ফাইটার ভিউ। না, ওটা টাইটেল। এই স্টেজের এফএক্স আইডি হচ্ছে যেটা আপনি দিয়েছেন। স্যার ওই যে অ্যাড সামথিং ছিল। এই যে যেটা আপনি দিয়েছেন, কি দিয়েছেন আপনি? নিউ স্টেজ। তাহলে এটার নাম হচ্ছে, এটা এই স্টেজ অবজেক্টের নাম হচ্ছে, এই উইন্ডোটা হ্যান্ডেলের নাম হচ্ছে নিউ স্টেজ, আর এই উইন্ডোটার হ্যান্ডেলের নাম হচ্ছে ডিফল্ট স্টেজ। এই ইনস্ট্যান্সটা জেভিএম সাপ্লাই দিয়েছে, এই ইনস্ট্যান্সটা আপনার এই বাটনের অন অ্যাকশনে আপনি এই উইন্ডো ইনস্ট্যান্সটা তৈরি করছেন, আর এই উইন্ডো ইনস্ট্যান্সটা স্টার্ট মেথড সরাসরি জেভিএম থেকে রিসিভ করছে। বোঝা যাচ্ছে? স্যার ফার্স্টটা হচ্ছে জেভিএম থেকে, আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতেন এই বাটনের অন অ্যাকশনে। জি স্যার। ওকে, তাই করলেন না? জি স্যার।
তাহলে এই বাটনটা যখন ক্লিক করলেন তখন এই বাটনের অন অ্যাকশনে গিয়ে আপনি এই স্টেজটাকে ইনস্ট্যান্সিয়েট করলেন এবং সেখানে আপনি একটা সিন সেট করলেন আর সেই সিনকে আপনি FXML এর প্যারেন্ট নোড অ্যাঙ্কর পেন দিয়ে দিচ্ছেন আর সেই অ্যাঙ্কর পেন ইউআরএল অনুযায়ী FXML ফাইলটা খুলে লোড মেথড আইডেন্টিফাই করছে। এই হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাকশন। আর এই উইন্ডোটা আমরা কোথাও নিউ করি নাই, এটা সরাসরি স্টার্ট মেথডকে JVM সাপ্লাই দিয়েছে। তাহলে যখনই আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেন, ডট ক্যালকুলেটর, তাহলে এই ক্যালকুলেটরের যে স্টেজ এটা অপারেটিং সিস্টেম আমাকে দিয়ে দিচ্ছে। আমি কি এই উইন্ডোটাকে ইনস্ট্যান্সিয়েট করছি কোথাও? আমি তো ডাবল ক্লিক করে দিচ্ছি, তাই না, আইকনে। তাহলে এই উইন্ডোটা কে সাপ্লাই দিল? অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অপারেটিং সিস্টেম থেকে সাপ্লাই দাও। আর জাভা হইলে অপারেটিং সিস্টেম আর আপনার কোডের মাঝখানে জাভা ভার্চুয়াল মেশিন কাজ করে পোর্টেবিলিটির জন্য, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স এনশিওর করার জন্য। তাহলে মিডলম্যান হিসেবে আমাদের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের জায়গায় JVM এই উইন্ডোটা সাপ্লাই দেয়। দ্যাটস ওয়াই এটা স্টার্ট মেথডে প্যারামিটার হিসেবে আসে ফ্রম JVM। এখন এইখানে ক্লিক করলে ধরুন আরেকটা সাব ক্যালকুলেটর আসতে পারে কথার কথা, তখন সেই সাব ক্যালকুলেটর উইন্ডোটা কিন্তু এই ইকুয়াল বাটনের অন অ্যাকশন হবে। আপনার আউটপুটটা এখানে দেখাচ্ছে একটা লেভেলে, তাই না? আপনি তো ডিজাইনটা এমনও করতে পারতেন লেভেলে না দেখে এখানে ক্লিক করলে আরেকটা উইন্ডোতে দেখাবে সাইডে। বা স্যার আমরা অনেক সময় মোবাইল অ্যাপে দেখা যায় যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের অপশনে ক্লিক করলে দেন আরেকটা উইন্ডোজ দিয়ে দেয়। তখন ওই আরেকটা উইন্ডোজ ধরেন এই যে এখানে যদি দেখেন প্রোগ্রামার ভিউ, তাই না? হ্যাঁ, এখানে কি হচ্ছে, আপনি FXML চেঞ্জ করতেছেন একই উইন্ডোতে, এই যে একই উইন্ডোতে FXML চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা FXML। তাহলে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর একটা FXML একটা ভিউ, সায়েন্টিফিক ক্যালকুলেটর আর একটা ভিউ, প্রোগ্রামার ক্যালকুলেটর আর একটা ভিউ। এই ভিউগুলো অর্থাৎ এই ভিউগুলো দিয়ে এই ভিউগুলোর প্যারেন্ট দিয়ে আপনি নতুন নতুন সিন একই উইন্ডোতে রিপ্লেস করতেছেন। এটা আমরা করব এই বাটনে আগামী ক্লাসে। তাহলে এখানেই আমার এটা তো নতুন একটা উইন্ডোতে আসছে, সেটা না হয়ে এখানেই আসবে, এটাকে রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনাদের আজকে শেষ করি। আর কোনো কোশ্চেন লাস্ট মোমেন্টে? তাহলে এই বুধবার রাত পর্যন্ত কাজ করে বৃহস্পতিবার সকালের মধ্যে এই ক্লাস ডায়াগ্রাম ভার্সন 1 আর সিআরই রিপোর্টে ভার্সন 2টা জমা দিবেন টিম লিডার। স্যার অ্যাটেন্ডেন্স তো কোন কোন সেকশন? সেকশন 1। সেকশন 1 এর অ্যাটেন্ডেন্স এখন কেন? কত আগেই হয়ে গেছে। স্যার আমি বাসে ছিলাম তো তাই লেট হয়ে গেছে দেখতে। আচ্ছা, কত নম্বর বলেন? 28। আর কেউ আছেন সেকশন 1 এ? নাম্বার 8। নাম্বার 8 কে? রাদীপ? ইয়েস স্যার। 7 8 28। ঠিক আছে, এখন সেকশন 3 ল্যাবের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আগে তো ল্যাব আপনাদের না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার।